তো পরিবার থেকে বা পরিবারের যারা অভিভাবক আছেন এই ধরনের কোনো বাধা আইছেন নি আপনার এইসব যাত্রা পালা নাটক করতে গিয়ে? যে অনেক সময় তো দিতে লাগতো, পড়াশোনারও অনেক বাধা আইছেন না? হ্যাঁ, পরিবার থেকে উৎসাহ পাইছেন এটার লেগে? খুব উৎসাহ পাইছেন। উৎসাহিত করছেন কে কে আপনার? মূলত আপনার প্রথম উৎসাহ দেওয়ার মধ্যে কিন্তু আমার মহেন্দ্র বাবু, তার দেওয়ার বাবা, তিনি খুব উৎসাহ, তিনি খুব উৎসাহ। আর আপনার পরিবারের বাসার মানুষ? না, বাসাটা আমার তো গান বাজনার, হ্যাঁ, প্রথম মণিপুরী যে সমাজের মধ্যে গান বাজনার ঘট হয়েছে এইটা। কারণ আমাদের ঘরে মানে আমাদের যে দাদু যেমন নিজে পরে পরম্পরা রয়েছে যেটা, এটা দিয়া দিয়া লোকনাথ বুড়া ওই আফজা মোল্লা, তিনি গায়ক ছিলেন আমাদের সমাজে। আচ্ছা, এবং নাম কিতা দান? নাম কিতা কইলে দান? লোকনাথ মিশ্র। আচ্ছা আচ্ছা, তাহলে এমনি আফিচা কইতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওই যে তিনি প্রথম পাহাড়ি ত্রিপুরা জাতিকে দীক্ষিত করছেন না। আচ্ছা, তার নাম হচ্ছে লোকনাথ মিশ্র। ওই ট্রাইবেলগুলো আর হিন্দুত্ব আনা হয়েছে। এখানে তো আমরা ছোটবেলায় দেখছি কেন রাস হইতো আপনার এখানে, সব বিভিন্ন রকম রাখাল রাস, গায়ক। তারপর পরবর্তী ওই যে আমার যেটা লাগে তার একটু দাদু লাগে কৃষ্ণমোহন মিশ্র, তিনিও সংকীর্তনে ইয়ে করছেন, পরে অবশ্য তিনি বাদ দিচ্ছেন। আমার বাবা ছিলেন মেটাগোদারে, আমার কাকা ছিলেন ওই দুয়ার মানে ওই যে যাদব মিশ্র চিনতে পারো, তিনিও মানে এই সব ওই বংশ পরম্পরা। আপনারা এই ধারাটা আমাদের গোটা গিয়ারে কোনো ঔজবাপত্তি বাধা দিতে আসলে। আচ্ছা, আপনার সঙ্গে যারা অভিনয় যারা করতেন তারা তো ঠিক আছে, পাশাপাশি যেন এই যে মিউজিক যেটা তৈরি হইতো, হ্যাঁ, ওইটা আপনারা যেটা তারা ভাড়া করিয়া তারা পেশাদারা ছিল না আপনার দলের সঙ্গেই তারা ইয়ে আছিল, তরুণ শিল্পী সঙ্গের সঙ্গে তারা জড়িত, না আলাদাভাবে তারা ভাড়া করিয়া নিয়ে আপনারা এই ধরনের কিছু আছে? তারা জড়িত আছিল। ওইটু মানে কেউ মানে পাইছে না, এলাও দুঃখ করে। তারা ওই যে পাতাকান্দি এইখানে মানে যাত্রা হইলে মণিপুরের সংখ্যাটাই বেশি দিতে দর্শক হিসাবে, দর্শক শ্রোতা হিসাবে, হ্যাঁ, তারা খুব মানে। আচ্ছা, এখানে যারা এই যন্ত্র যারা ইয়ে বাজাইতা, তারা কে কে আসলো? আপনার নামটা একটু, আপনার সঙ্গে যারা ইয়ে করতা যন্ত্র এটা তো আসলে প্রথম দুর্গাচরণ আছে, এরপরে গিয়ে দিয়া দুর্গাচরণ কাকা, তিনি ওই যে হারমোনিয়াম বাজাইতা। এগুলা যাওয়ার পরে পরবর্তীতে মোহনলালের মানে প্রথম তিনি কোনো রকম চালে যাওয়ার, তারপর আমরা বেড়া নাইতাম তো কাজ করলাম পার্টি। আর মনোহরের কাকা যে ছিল আমরুজ কইয়া, আচ্ছা, তা প্রথম তো তারই প্রথম আমরা এখানে এই জায়গাতে। এরপরে মনোহর পরে আইছে, যারা বাজাইতো ইয়ে ব্যান্ড পার্টি যেটা, আর এমনি হারমোনিয়াম তবল বাঁশি টাশি কে বাজাইতা? হ্যাঁ, তবল আমার একজন কাকা আছেন, তিনি পরবর্তীতে বিয়েতে গেছেন ওই ভোলাগঞ্জ। তখন বর্তমানে বাংলাদেশ তিনি মারা খাইছেন রমন বিহারী মিশ্র, ওই যে রাজবাবুর ছোট ভাই আমার কাকা, আপন কাকা। বাঁশি কে বাঁশির বাঁশি ভালো দিয়ে আসলে তবল দুটো এইগুলা মানে টান সব। আপনার বাঁশি কে বাজাইতা মনে আছে, মানে ইয়ে আছে নাম? না, বাঁশি তখন ওই বাঁশের বাঁশি বেশি, হ্যাঁ, তখন বাঁশের বাঁশি ওটা কর্নেট দিয়া আচ্ছা আচ্ছা, আর কর্নেট এবং কালাবাসি দিয়া আপনার নাটকের পালা যে ইয়ে করতে, ওই যে পোশাক
তখন তো সেই ধরনেরই আছেন না, ওটা পোশাকগুলো আপনারা কি নিজস্ব তৈরি করতে না অন্য কেউ দিয়া? না নিজস্বভাবে তৈরি করতাম বা ওই যে গম মেশিনকে দিয়ে দিয়াও কিছুটা তৈরি, তারপর করিমগঞ্জ গিয়া দিয়ে এনসি সাহেব দোকানটা গিয়া দিয়াও আমরা আমদান দিয়া। আচ্ছা, ড্রেস পোশাক, তারপরে আর মেকআপটা কি করতে আপনারা নিজে করতেন না অন্য কেউ আসিল যে না মেকআপ শিখছিল? আমাদের মেকআপ আর অন্য কারো না, আমরা নিজে নিজে। আমি একজন জীবনে আমি মেকআপের চেষ্টা করি। আচ্ছা, আপনি মেকআপ করতে গিয়ে আপনারা কি কি জিনিস ব্যবহার করতেন? তখন তো অনেক কিছু পাল্টাই গেছে, আপনারা কি কি জিনিস ব্যবহার করতেন মনে আছে মেকআপের মধ্যে, মুখের মধ্যে কি সব জিনিস? এটা সম্বন্ধে যদি তুমি আমার প্রশ্ন করো, হ্যাঁ। এটা সম্বন্ধে আপনার কারণ আমি নিজে প্রেম করি কোনো দিনই না, কোনো দিনই না। আমার ইচ্ছা আমার দায় যোগাইছে ওই যে সিঁদুর ইয়েতে এইভাবে আসবে ওইটাতে ও আমি কেচিং ধরলাম ওই শেষ। মেকআপ টেকআপে আমি খুব বেশি না এটা বুঝি না। আচ্ছা, আমার ওই ইয়ে আছে না, ওই যেমন কিছু কিছু অভিনয় আছে যেখানে মেকআপ খুব দরকার হইতো। শুধু ওটাও রঙিন একটা ইয়ে আছে যে জিলজিটি, হ্যাঁ। ওটা একটা গুল করিয়া কাটাইয়া দিয়া কানে দিতাম। আচ্ছা, আচ্ছা, শেষ, আমার মেকআপ ওইখানে শেষ। আর মুখে ঢুকে কিছু ব্যবহার না করতেন? মোটের উপর কিছু। আচ্ছা আচ্ছা, এটা অবশ্য নতুন জানলাম। আর অন্যরা ঠিকই ব্যবহার করতেন? হ্যাঁ। অন্যরা ঠিকই ব্যবহার করতেন। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আপনি জিজ্ঞেসলাম আগে যে এই যে লাস্ট কবে আপনি অভিনয় করছেন, এটা আপনার একদম খেয়াল নাই ওনার? লাস্ট একটা অভিনয় করছি এইখানে পাঠালি নাই, আমি কৃষ্ণ সকলের আগে একটা বই করছি ডক্টর ওইখানে, সেগুলো আসলাই তুমি যেদিন আমরা বুদ্ধিঘাট ওই ডক্টর এরপরে আর তখন আমি পরশুরাম পাঠাম, ওই পরশুরামের পায় ছুটে যাওয়া। বয়স তখন আপনার কত আছিল? তখন বয়স আমার 48 47। এরপরে আর আপনি অভিনয় করছেন না? এরপরে আর অভিনয়, আচ্ছা, আপনি দীর্ঘ সময় এরপরে কেন করলেন না? কেন মানে অভিনয়ের সঙ্গে আপনি আর বা নির্দেশনার কাজে গেল না কেন? কেন মানে করলেন না, কারণটা কি তার? পরবর্তীতে অনেক শিখে গেছি। প্রথম আমাদের মধ্যে আমাদের বয়োজ্যেষ্ঠ দাদা গোপেন সেন, আচ্ছা, তিনি মারা গেলেন। এরপর ধরনীর বাবা মারা গেলেন। নাম কি তা আছিল ধনঞ্জয় বাবা? ধনঞ্জয় সিং। আচ্ছা, ধনঞ্জয় সিং। তারপর আমরা যাদের সচরাচর গায়ক আনাইতাম, ওই তিনও আনাই মেইন সিং কেউ মারা খাই, মানে ওইভাবে আর মানে একজন মারা যাওয়ার পরে আর পরবর্তী সময়ে পরবর্তীতে মালিকও গেলে গিয়া তার এখানে চর্চা তারপর যশোদা বটু যে আর বুলা বটু তাই আর মলি বটু মারা গেছে। আর আপনারা সঙ্গে আপনি একটা সময়ের এর পরবর্তী সময়ের যারা আছে তাদের সঙ্গে আপনি অভিনয় কোনো সময় করছেননি? যেমন এর পরবর্তী সময় যারা রাম দাস, লিখানো কৃপেশ দাস, তার সঙ্গে আপনারা রাম লক্ষণ দিয়ে দিয়া তাদের দুইবার না গীতা করল, দুইবার না গীতা করল। আপনি নিজে করছেন না তখন? না না, তারাই করছেন। ওই মানে আপনার পরবর্তী প্রজন্মের কারা কারা শিল্পী, তারা নাম বুঝতে পারবেন আপনি? কারা কারা আছেন? রাম লক্ষণ ধরণী, হ্যাঁ, কৃপেশ দাস, নামটু সিধুদাও আছে, সিধুদাও, এরপরে কেশব দা, কেশব না কেশব না, কেশব আছে, কেশব যাত্রা দেখে এখানে জিয়ত করছে না, যাত্রাতে করছে, যাত্রাতে লক্ষণ দা ফটিক আছে, ফটিকও আছে। আপনার মতে এই যে যাত্রা শিল্প বা যাত্রা যে আজকে প্রায় নাই, শহরাঞ্চলে তো নাই, গ্রামাঞ্চলেও নাই, এটা কারণটা কি তা আপনি বুঝতে পারবেন? কেন আজকে এটা একদমই নাই গেছে, আমরা এখানে হই না? কারণটা
একটা হচ্ছে যারা দর্শন টিভি যুবক যারা মানে ওই আইতেছে তাহলে এইগুলা ভালো গাঁও গ্রামের এত একের অটোপাতে গেছে কেউ কারো কথা শুনতে না ভালো একটা কথা তারা রাজ্য করে না ইয়ে করে না তাদের কাউ রয়েছে ওই গ্রামাঞ্চল বলছে আমরা এদিকে কিন্তু গ্রামাঞ্চলে আছে ওই যে আমরা এদিকে লড়বার থেকে এদিকে পারি যাত্রা গানে সবসময় হয়। ওই যে আগে আমরা যেরকম ছোটকালে যাইতাম কিন্তু কোনো ছেলে মেয়ে পাথারকান্দি অঞ্চলে পাতাকান্দি অঞ্চলে পাথারকান্দির ইয়েতে এই যাত্রা ইয়েতে তোমার ওই জলেই পরে আছি তারপর এই ইয়ে সিঙ্গারি তো আসলো কলকাটিয়াতেও আসলো এই সঙ্গ শেষ আর কোনোটা এই যে অন্যতম ইয়ের থেকে কলকাতার থেকে যে দলগুলো আইতো পেশাদারি দল হ্যাঁ। পশ্চিমবাংলা থেকে এই দলগুলার এটা দেখে আপনারা খুব উৎসাহিত হয়েছেন কত ইংরেজিতে তারা এখানে আইছিল এটা কইতে পারবানি বা কারা এটা ইয়ে করতো এটা সিজরা করতে পারবো এটা সম্বন্ধে আমার কোনো ইয়ে নাই কিন্তু এটা থেকে আপনি উৎসাহ পাইছিল আপনারা হ্যাঁ, এই সব না দেখার উৎসাহ এবং অভিনেতা সবাইকে আমার তো মনে হয় নট্যকুম্বিনীতে ওই যে অনেক মধু ব্যানার্জি তারপর অমীয় বসু টমীয় বসু এটার উপর দিয়ে নট্যকুমারী এক ব্যক্তি ছিল তার নাম বিমল লাহি বিমল লাহিড়ী সে গুজ একটা আর সত্যম্বর অপেরাতে এই দিদি টাটার যে কই আর ভোলা বটু কই আমার ভালো লাগে একমাত্র কান্নালাল চক্রবর্তী ভালো লাগে আচ্ছা আপনি মনে করুন এখানে যে যাত্রা যে হইতো যাত্রাপালার মানটা কতটুকু আছিল আপনার কতটুকু ভালো হইতো আপনার বিচারে অন্যান্যের তুলনায় যে আপনি তো আরো অন্য অভিনয় দেখছেন অন্য জায়গাতে গেছেন তখন কি ধরনের আছে তখন যাত্রার মানটা খুব ভালোই মান ছিল খুব ভালো মান ছিল আপনি এখনের সময়ে আপনি কোনো নাটক বা এখন তো সাধারণত যাত্রা হয় না নাটক টাটক দেখুননি বা দেখবার সুযোগ পাইছেননি আপনি ওখানের যারা করে নাটক টাটক দেখছেননি আপনি এই সময়ের যারা করে এই এই সময়ে সময় যারা করে না দেখছেন না আর। আচ্ছা আর আপনি যেহেতু এই জায়গার বিশিষ্ট শিল্পী এই প্রজন্মের যারা আছে যারা নাটক করে গান করে থিয়েটার করে তার প্রতি আপনার মানে কি ধরনের ইয়ে থাকবো পরামর্শ থাকবো আজকের সময়ে হ্যাঁ আজকের সময়ে এগুলাতে তাদের সাথে মানে এই সময় এই সবের পরামর্শ আছে আর এটারে আমি কোনো দিন না করি তাই আরো মানে কি ধরনের পরামর্শ দিতে চাইন আপনি যে এই ধরনের করা উচিত বা পাতাকান্দি যদি একটা ভালো পরিবেশ গড়িয়া তুলতে হলে কি ধরনের পরামর্শ আপনি দিবা তারা একটা বই আছে একটু কঠিন বিষয়বস্তুটা বুঝতে গেলে একটা বই আছে বিষয়বস্তুটা বুঝতে গেলে মানে সবাই বুঝতে পারে না আর এমন একটা রাইটারের বই আছে যে সাধারণ অডিয়েন্সে সবাই কিছু না কিছু বুঝে সেই ধরনের বইগুলাতে আমি একটু ইয়ে করছি না এটা তো নাটকের বিষয়বস্তু না আমি বলে এই যে আজকে যে যারা শিল্পী যারা আছে যা অভিনেতা আছে বা ধরুন গান বাজনা যে ধরনের শিল্পী হোক তার প্রতি আপনার কি ধরনের পরামর্শ থাকবো তারা কিটা করা উচিত এই সময়ে যেহেতু আপনি এই জায়গার একটা মস্ত বড় আপনার শিল্পী মানুষ তো আপনার এই ধরুন আজকের প্রজন্মের কাছে কিটা ইয়ে থাকবো পরামর্শ থাকবো তাদের কি করা উচিত তখন এই মনটা তো আমার শিল্পী মন নিয়ে হ্যাঁ শিল্পী হিসাবে হ্যাঁ অগ্রসর হয়ে যায় কিন্তু একজনও আমি মানে নিকটে আনতে পারি না এই উল্টো কথা নাই গিয়ে এখনো মানে ওই তো কথা আচ্ছা এখন মন আছে কিন্তু আপনি বলে চলচ্চিত্রে সিনেমা জগতে যান ইয়ে পাইছিল সুযোগ পাইছিল পাইছি। কার মারফতে কেমনে এই ঘটনাটা হ্যাঁ এটা আমি পাইছিলাম ওই যে হিমাংশু দাস ইয়ে করিমগঞ্জের আচ্ছা ওই যে তান্দুরি আমার যে ওই যে হ্যাঁ, হ্যাঁ। ছিলেন। আর তিনি আমার খুব ভালো পাইছে তিনি আমার ঘরেও আইয়া গেছে
তখনই তিনি বলছিলেন হ্যাঁ। যে তোমার যে আমি যদি নেই কোনো ইয়েটা তুমি আইবার না, আমি বললাম নাই। তো ওইখানে তখন আমার সমপাঠিতের মধ্যে অনেকেই ছিল, অনেকেই মানে ইয়ে ছিল, না এটা তুমি যাইও না, তুমি গেলে না সেই না আমার যাত্রা নষ্ট করে দেওয়া পারবে না। ওই আবার গ্রাম্য বন্ধু বান্ধবের কথা তো তখন একটা কথা আছে, বন্ধু ছাড়িয়া দিয়ে বান্ধব ছাড়িয়া দিয়ে কীরকম যাবে, নাইলে আমি গেলি গেলিয়েই কিন্তু অন্য নমুনার মানুষ হইতে পারতাম। আপনি এটা নির্দিষ্ট কোনো সিনেমা লেগে কইছিল না এমনি যে না আমি আপনার না। নির্দিষ্ট কোনো ইয়ে না? আমি করি না। আচ্ছা, না আপনি অভিনয় ছাড়াও অন্য কোনো গান বা নাচ এই ধরনের কোনো আপনি ইয়ে করছেন নাকি কিছু? না, আমি অভিনয় ছাড়া গানের সুর, তার মান এইগুলো আমি বলতে পারি, আচ্ছা। কিন্তু নিজে করছেন। গান আমি করতে পারি না। আচ্ছা, আপনার এখানে যাত্রার মধ্যে তো বিবেক তো আমরা সাধারণত দেখতাম একজন গান টান গায়, এটা সাধারণত কে অভিনয়, কার সবচেয়ে বেশি কে করতো আপনার সঙ্গে, কারা গান গাইতো এই যাত্রাতে? হ্যাঁ। বিবেকের ইয়ে থাকতো, ভূমিকা থাকতো, ভারত রাষ্ট্র তো কে কে গান গাইতো এখানে? এইখানে যাত্রা গানে থাকতো না, বিবেকের ইয়ে করতো, অভিনয় করতো, তো কে সাধারণত এখানে? এইখানে সাধারণত গায়ক নাই, শেষ পর্যন্ত ওই যে আমরা ভারতচন্দ্র হ্যাঁ। রাজকুমার যে একটু মানে খুব একটু ইয়ে, আর তার খালি ভারতচন্দ্র রাজকুমার নয়, তার বড় ভাই বিচন্দ্র রাজকুমারের মানে একটু আমার উৎসাহ কাছে আমরা, আমার ছোটো ভাইটা একটা কিছু যদি করে তাদের বিয়েটা, তার সাথেও ভালো বিয়ে হয়, তাদের বিয়েটা অবশ্য ভালো হয়েছে। কিন্তু আমরা সেই বিবেক বা গায়ক হিসাবে আমরা তৃণমূলের ওই ওটা গুঞ্জার বাবু ওই যে মেইন রঞ্জিতপুর কাজ তো যে তাই পরবর্তী সময় না আপনারা সময় গেছেন তাই? না, রঞ্জিত পুরো কাজ তো আমরা মানে একবার না দুইবার নাকি তাকে কালা সেনা সিং গাইতানি, কালা সেনা সিং, রাজকুমার কালা সেনা সিং গাইতো। তারপর ওই যে বয়স তো গাইতো। ইয়েতে গাইছি আমরা কার্যবন যখন করি তখন আমরা দেবগিরে গেছিলাম বিবেকের, ওই যে তোর মামাগুলো এই যে পালাগুলো আপনারা করতে, এটা কোন সময়টাতে বেশি করতে আপনারা? কোন সময়ে, কি উপলক্ষে? আমরা তো রিহার্সাল তো শ্রাবণ মাস আইলেই যে লাগিয়েছিলাম। আচ্ছা। আর এটা তো কার্তিক অগ্রায়ণ মাস পর্যন্ত করতাম। পূজা টুজাতে, হ্যাঁ পূজা ধরুন দুর্গা পূজাতে করতাম, অন্যান্য পূজাতেও, হ্যাঁ। ওই কোন কোন জায়গাতে বেশি আপনারা যাত্রা করছেন বেশি এই পাতাগান্ধি কোন কোন? না, ওইটা তো আমাদেরই যত মানে ব্যবসায়ী না, ব্যবসায়ী না, আমি বলতেছি যে কোন জায়গাতে, কোন জায়গাতে আপনারা এই যাত্রাটা পালাটা করতাম, কোন সব জায়গাতে? পাতাকান্দি কোন জায়গা? কোন জায়গাতে? ও পাতাকান্দি হ্যাঁ। এই সব জায়গাতে মানে আমরা বেশিরভাগ ওই পিডাব্লিউডির ওইখানে এখানে করছি, আর থানার ফিল্ডে করছি। আর পেশাদারি যে বাইরে থেকে যারা আইতো তারা কোন কোন জায়গাতে বেশি ইয়ে করছে, আপনি কোন কোন পালা দেখছেন বা কোন জায়গাতে করতো তারা, মূলত কোন জায়গাতে হইতো? পেশাদারি যারা আইতো যে বাইরে থেকে, তাদের মানে প্রত্যেকটা দেখছি আমি। কোন কোন জায়গাতে তারা করতো বেশি আগে? তারা হচ্ছে স্টেশন এইখানে, আর মনীষী এখানে যে আছে অন্তত আমাদের খেলা ফিল্ড আসছিলাম আচ্ছা। ওইখানে, ওইখানে বেশি করতো। তারপর এইদিকে এই দিন বর্তমানে যে স্টেশন হ্যাঁ। পাতাকান্দি স্টেশন, ওই জায়গাতে একটু খালি আছে, ওইখানে একটু। তারপর আমাদের এইখানে ওই রবীন্দ্র রবীন্দ্রভবন সামনে এটা, এখানে। আর দুইবার হয়েছে আমাদের এই হাসপাতালে এইখানে, ও হাসপাতালে এখানে ওই পেশাদারি দল এখানেই করছে। এখানে বিদেশি তো মানে আপনার কোনো সংলাপ কোনো নাটকের এখনো মুখস্থ আসেনি, কইতে পারবেন একটু? খুব ভালো লাগে। মনে নাই না একটাও কোনোটার সংলাপ? না এমনি ওই জায়গা অটো মারা আছে। দুই লাইন কই লইব, দুই লাইন লইব, দুই একটা থাকতেও পারবে। বা যদি আমরা দাঁড়াইয়া যদি আপনি অভিনয়টা একটু দেখাইতে পারেন কি ধরনের করছিল ওই সময়, এক যে ওই রকম তো আর হইতো না, কিন্তু এখনো
যদি পারেন হ্যাঁ এটা তো এগুলা তো এখন বেশি কথা বান্দার উল্টা বেশি কথা হ্যাঁ এগুলা তো বান্দার মানুষের উল্টা মতো। হুজুরের উল্টা কথা আমার মানে মুসলিম আমি বাদ করতাম সাজাটা হ্যাঁ। এটাতে আমার কর্নিশগুলা হিন্দু মুসলমানের মধ্যে এবং বড় বড় আইসে পাঠায় দেখলাম, কিন্তু আমার মতো ওই মুসলিম কর্নিশগুলা কন্যাবালা একজনও আমি দেখি, একজনও। হ্যাঁ, খুব সুন্দর আর তারা খাপ থাকি যে তরোয়াল বাজ করে এইটা পর্যন্ত আমার পছন্দ হয়। এই যে জিনিসগুলো যে আপনি শিখছেন হ্যাঁ, এটা কের কাছ থেকে শিখছেন না নিজে কিভাবে ভাবছেন কেমনে তৈরি করছেন এই না জিনিসটা? এইগুলারও একটু টাইল আছে। আচ্ছা, এটা কিভাবে তৈরি করতেন? এটা একটু নিজেরই একটু শাসন লাগে। এটা একটু মানে খুব, আমার তো গরিব তো, হ্যাঁ। এইরকম কোনো ইয়ে ছিল না। যখন ঘর একটু খালি থাকতো হ্যাঁ তখন এইটুকু আমি কীরকম চারটা আয়না রাখতাম না। কীরকম কেউ করলে এইরকম করলে কীরকম করলে আমি নিজে নিজে দেখে আসলে এটা এই আইডিয়াগুলা কিন্তু আমি নিজেই মানে এটা একটু সাধন লাগে। আপনি এটা অনুশীলন বাড়িতে হ্যাঁ, করতেন? ওইদিকে মানে চতুর্দিকে চারটা আয়না। একটু তখন তো বড় আয়না তো আমার ইয়ে নাই, যা হইতো আগে আমি চারটা রাখতাম। এটা কেউ জানে না, হ্যাঁ। জানে একমাত্র আমার কাকা তিনি দেখছেন, তিনি জানে, কিন্তু কারো দেখছেন। এটা এই যে মুখের অঙ্গি ভঙ্গি, হ্যাঁ, আর কীরকম হাসি, ওই যে আমরা যে হাসি যে করি আজকাল এই জগতে, এইখানে গতবার একটা গাইল, এটা যে পৈশাচিক হাসি যেটা, এটা পৈশাচিক হাসিটা সব এক নমুনায় হইলে ভালো লাগে না এইগুলাটাই এইগুলার একটু কোন সময়টা সময় বেশি এটার চিন্তাধারা করতে লাগে। আপনি সবচেয়ে বেশি দর্শকের সামনে কোন জায়গাতে করছেন মনে আছে? কত দর্শক হইতে পারে আপনার মনে আছে এরকম কিছু? এইখানে হ্যাঁ দর্শক তো বগিঘাট একবার হয়েছি রক্তস্নানের সময়, হ্যাঁ দুইটা স্টেজ এখানে, এক স্টেজে লাটু দোলে করতো, আচ্ছা আর এক দলে আমরা পাতাকান্দি তরুণ শিল্পী সংঘ। আচ্ছা ওই তরুণ শিল্পী সংঘ যখন পড়ছি গিয়া তখন রক্তস্নান কার্তবীর্যের পাঠ মানে দিয়েছে, আমি বসলাম না পাঠে। তখন শিশু আসলে বোধহয় তখন ওই স্টেজের সব মানুষে আমি একখান মানাইয়া জড়িত করতাম পাখি। আমার গোবিন্দ এই যে ওই যে হ্যাঁ ওই যে কার্তবীর্যের 21 বার যে পতাকা দিয়ে আর 21 বার যে হাসি আছে, হ্যাঁ, তখন ওই যে তারে পতাকা দিয়ে আর এক একটা হাসি আমার মালিক 5 বার 5টা সহ্য করা পরে হে আর পারছে না, তবে ওই রকম পতাকা না, এটা কায়দা আছে। ওই ওই আমার 88 জনে একটা স্টেজে দাঁড়াইছে, মানে সব এক জায়গাতে আইয়া হ্যাঁ, মানে দুই মঞ্চের মানে ওই চিন্তা আমি পুরা মতো করতে পারি না। এই দর্শক দেখেছে এটা হচ্ছে আমরা সন্তুষ্ট ছিল ওইখানে, ওই চিন্তাতে 5টা পদার্থ করে মানে ওই একটাতে আমি খুব সাকসেস হয়েছি। হ্যাঁ এটা কি কিসের রোল আছে আপনি কিসের পারেন? আমরা পুরুষোত্তম বই করতে গিয়া ওই যে রামলক্ষণের বই তো অনেক গার্ডেন থাকিয়ে অনেক রয়েছে, তারা 8টা পর্যন্ত বাজি গেছে ইয়াদের সকাল, আমাদের পাল্লার সাইজে তারা করতে পারে, তারা মনে করছে যে আরো দেবে, আর রাইট হয়েছে এটাও তারা জানে, এটা তো অডিয়েন্সে আছে, এটা তো শুধু ওরা আছে। আচ্ছা, আপনি যখন থেকে শুরু করছেন তখন মঞ্চের মধ্যে মাইক কবে থেকে আপনারা পাইছেন? মঞ্চের মধ্যে যে মাইক ব্যবহার হইতো পাইছেন না? তখন তো এই সিস্টেম নাই, কোনো সময় আপনি করছেন মাইকের সিস্টেম দিয়া যে পরে একটা দুইটা, তখন আমি এটা থেকে দিয়া নাই পুরা মানে আপনি তখন আর অভিনয়ের সঙ্গে শুধু
নির্দেশনা ডিরেক্টর হিসাবে আছে। আচ্ছা আচ্ছা। আর আলো যে ব্যবহার হইতো, হ্যাঁ, আলোটা মূলত তখন তো ইয়ে আছেন না, না আহ, আমরা পেট্রোল মাছ দিয়ে হ্যাঁ, হ্যাঁ, দেলাই দিয়েছে। ডেলাইট হইতো না। আচ্ছা আচ্ছা, ওই হেজের জুলাই তখন তো আপনারা করতাম। তখন মাইকেল আপনি- না, আমরা শুধু গলার আওয়াজে হ্যাঁ, এই যে 5,000 7,000 মানুষ আইতো তারা আটকে দিয়ে রাখে। 5 থেকে 7,000 মানুষের সামনে আপনি হ্যাঁ। করছেন। এবং আলোর যেটা হইতো আপনি বিজলি বাতির নিচে মানে ইলেকট্রিক লাইটের নিচে কোনোদিন করছেননি এরকম অভিনয় যাত্রা? পরবর্তীতে দুই একটাতে এটা করছি, তবে পরবর্তী যেটাতে করছি হ্যাঁ। এটা মানে ওই ইলেকট্রিক লাইট তখন আমি সাইড পাতে বেশি করতাম। আচ্ছা, আরেকটা আমরা জানতাম চাই যে আপনি এত যে দর্শকের মধ্যে করতা, আপনার যাত্রা করতা, তো দর্শক এবং আপনি যখন অভিনয় করতা তখন দর্শকের এই যে তো দর্শক আপনার কোনো রকম মনের মধ্যে কোনো রকম তৈরি হইতো নি, ভয় তৈরি হইতো নি যে অত দর্শকের সামনে, অত দর্শকের সামনে করতাম আমার নিজে ভুল করি বা নিজের এই ধরনের কোনো দ্বন্দ্ব আপনার ভিতরে তৈরি হইতো নি যে এত দর্শক পারমুনি ভুল হয়ে যেতে পারে এই ধরনের? হ্যাঁ, এটা কিরকম ভাবে আপনি নিজেরে, কারণ অভিনয় তো আপনি করছেন, আমরা দেখছি যে হাজার মানুষের সামনে করছেন হ্যাঁ। এবং অসম্ভব সবে সাংঘাতিকভাবে আপনার অভিনয় তো সবই জানি, তো আপনি নিজেরে তৈরি করতে যে এটা কি ধরনের ভাবতা যে এই দর্শকরা এত মানুষের সামনে আমি কেমন ইয়ে করতাম? ও মঞ্চে উঠবার আগে, হ্যাঁ, হ্যাঁ। মঞ্চে উঠবার আগে তো অডিয়েন্স যারা আছে হ্যাঁ। তারা প্রতি মনে মনে আমি ভক্তি দিতাম, তারপর আমি গুরুর কাছে মানে সব কিছু মানে সম্পূর্ণ মনোযোগ আপনি আপনার যে চরিত্রে ওটার মধ্যে আপনি ইয়ে করতে যে আমি এই চরিত্রে অভিনয় করতেছি, হ্যাঁ, এই ধরনের হ্যাঁ, আপনি এই ধরনের আমি মানে ওই চরিত্রের যে চরিত্র গিয়া যে চরিত্র দেয় ওইটা ভাবে যে আমি ওই রকম যদি না হয় কিছুটা হইতে পারি, আচ্ছা সম্পূর্ণটা না হইলে কিছুটা হইতে কিছুটা? পারি, এই ধারণা আমার ছিল। কিছুটা যাতে হ্যাঁ, আমি- ওই ধারণা আমার ছিল। আমি সম্পূর্ণ না, কিছুটা আমি যেমন লক্ষণের পাঠ করতেছি, হ্যাঁ হ্যাঁ লক্ষণের মতো নাও হইতাম পারি, কিন্তু তুমি যদি আমি যে তোমার অভিনয় করতাম তুমি একটু আশীর্বাদ রাখবে আমার সাথে। আমি লক্ষণের অভিনয় করিয়া হ্যাঁ, এই হ্যাঁ, এই এই জায়গাটা এই হ্যাঁ, চিন্তাধারা কিন্তু থাকতেই লাগবে। হ্যাঁ আমি কাল ভবনে যখন করি আমি কাল ভবনে দেখছিও না, কিন্তু ভক্তি আসে। আপনার দর্শকের অনেক সময় দেখছি আমরা দর্শকে আপনার জন্য অভিনয় করলাম, খুব ভালো অভিনয় হয়েছে, দর্শক মঞ্চের মধ্যে উঠছে, উঠে আপনারে হয়তো কেউ হয়তো টাকা পয়সা দিয়া বা এমনিও অনেক কিছু দিয়া পুরস্কার দেয়, এই যে জিনিসটা হয় তো একটা ইয়ের মধ্যে তো বাধা পড়ে, এতে আপনার মনোযোগে কোনোদিন বাধা পড়ছে না যে এটা কইতে গিয়ে হঠাৎ দর্শক উঠছে, আপনার এরকম কোনো ঘটনা ঘটছে না আপনার জীবনে? ওই রকম হ্যাঁ। এইরকম ঘটনা হয়েছে, তারপর অনেক জায়গা হয়েছে। হয়েছে এরকম মনোযোগে কোনো বাধা পড়ছে না আপনার? পড়ছে না। আবার এই জায়গাটাই আপনি ইয়ে করছেন। আপনার কাছে অনেক কিছু জানলাম, কাকার কাছে এই জিনিসটা জানা আপনার আমার প্রণাম। তারপর ওই যে মুসলিম একটা ডাইল হ্যাঁ কথার মাধ্যমে একটা মানে মনে ছিল ওটা আমাদের একটু ধারণা, কারণ তুমি বলতে গেলে এটা ওই যে ধর্মের বলিতে মুর্শিদ খান মানে এটা মুর্শিদ খান। মুর্শিদ খান মুর্শিদ খান ছেলে, তার নামও ছিল ভুলে গেছি আর মোহাম্মদ নাম। মুর্শিদ কলিকা তো শুধু হিন্দু নয়, হিন্দু ব্রাহ্মণ, সে তো আশিস চিল্লরা ইয়ের কোনো সংলাপ মনে আছে নি আপনার? হ্যাঁ হ্যাঁ এরকম না একটু জোরে হইবা। মানুষ শুধু মানুষে চাই, হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, শুধু
দুনিয়া শুধু মানুষে ভরিয়ে দাও, হে খোদা, হে ভগবান, হে গড, হে জিহোবা, তোমরা সবাই মিলে এমন গোটাগোটা মানে সৃষ্টি করো যার দাঁড়িয়েও থাকবে না, টিকিও থাকবে না, থাকবে শুধু দরদ ভরাটা আর কিছু। বাহ 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 বাহ। ওই জায়গায় চতুর্দিকে মানে যেটা ক্লাব বই পড়তে আমরা ওনাকে আনন্দ পাই, ওইসব এটা মনে নাই। আপনার নাম? আমার নাম কিশোর সিং। আর কোনো নাম আছে? হ্যাঁ, ডাকনাম আমার ফটিক সিং। আপনি যাত্রা নাটক করছেন আগে? হ্যাঁ, অনেক করেছি। আপনি কত বয়সের ইয়ে করছেন? আমি 16 বছর বয়স থেকে যাত্রা শুরু করেছি। আচ্ছা, যাত্রা করছেন যে সময় প্রথম যাত্রা আপনি কোন জায়গায় করছেন? প্রথম যাত্রা আমি করেছি রবীন্দ্র ভবনে, নিহত গুলাম। এরপরে আপনি যাত্রা কতদিন করছেন? যাত্রা আমি দীর্ঘ 20 বছর পর্যন্ত করেছি। যে এই যাত্রাগুলো করছেন যে এই যাত্রাগুলো করতে খুলেনি আচ্ছা আচ্ছা আপনি হ্যাঁ এই আমার ছিল। আপনাদের যাত্রা জগতে আপনাদের কে আনলো? আমার যাত্রা জগতে আমার একমাত্র অমল চন্দ্র। অমলচন্দ্র অমল চন্দ্র যাত্রা জগতে সাব ইন্সপেক্টর, এখন বর্তমানে উনি পুলিশে চাকরি করেন। অমল চন্দ্র আমার গুরুদেব। আমার পিতৃদেব তো যাত্রা করেন, নাম? আমার বাবাও কোকিলেশ্বর সিনহা, আচ্ছা, উনিও যাত্রা করেন। তবু আমার যাত্রাগুরু অমলেন্দু চন্দ্র। আপনি যাত্রা যে করছেন মোটামুটি যাত্রা কতটা করছেন? যাত্রা তো 20-22টা হবেই। আচ্ছা, এরপরে যাত্রা করার পরে আপনি নাটকও? তারপরে নাটকে পদার্পণ করেছি আমার রাহুল দাশগুপ্ত, আশিসের নেতৃত্বে আমি একটা যাত্রা নাটক করেছিলাম, চুপ সত্যি বলছি। আমাকে লোকে বলতো যে তুমি যাত্রার মানুষ নাটক করতে পারবে না। আমার বন্ধুর আশা ছিল আমার ফটিক পারবে। আমি রিহার্সেলই করতাম না, একদিনও রিহার্সেল করি নাই। তবু আমার বন্ধু বলতো যে, সবাই বলতো যে ফটিককে রিহার্সেলের জন্য বলা হচ্ছে না, আর সবাইকে বারণ করছে রাহুল। কেন ফটিক? রাহুল বলেছিল যে ফটিক রিহার্সেল না করলেও নাটক করতে পারবে। সেই শিলচরের গণনাট্যর মানুষ এসেছিল, আমি ওদের সামনে আমি ঘুমিয়েছিলাম। আমি একটু মদ্যপান করি, একটু মানে বাল্যকাল থেকেই আমি বিয়ে করার পর বাবা আমাকে অনেক কষ্ট করে ভাইকে লালন পালন করেছিল। আমি বিয়ে করার পর বউকে নিয়ে আলগা হয়ে গেলাম। বাবা, আমি 2টা যাত্রাতে আমি গ্রেট সাকসেস, একটি পয়সা দাও আর কৃষ্ণ সুখ। আমি অর্জুনের গুরু, আমার বাবারও গুরুদেব লক্ষণ মিশ্র, আমাদের গুরুদেব যাত্রা জগতের গুরুদেব পাথারকান্দি, আমার গুরুদেব নয়, পাথারকান্দি কনস্টিটুয়েন্সি সমস্ত বরাক উপত্যকার গুরুদেব বললেও হয়, লক্ষণ মিশ্র। আমার এটা হাসি আয়, আমি না বললে পারলাম না বন্ধু। আমার মনিদা যাত্রার জন্য খুব খুশি, উনি পেট্রোমাস চালাবেন, সকাল সন্ধ্যা একদম ড্রেস বানাবেন, কিন্তু ভাষা জ্ঞান নেই, আশ্চর্য বলতে পারে না। নিশ্চয়ই বলতে পারে। তুমি কও। বাবা ছিলেন আমার অরিজিনাল বাবা। কও। আমার বাবার জীবনীটা হইল ফয়সাল লাগিয়া তার বউরে বিল্ডিং থেকে ঠেলা দিয়া ফেলাইয়া তার লাইফ ইন্স্যুরের টাকা দিয়া ওয়েস্ট ইন্ডিয়া ভেনিয়া কোম্পানির ভেজালি ঔষধের মালিক ছিল। তার ছেলে অনুতোষ রায়, এটা দেখছে তার মামাই, জীবনীটা কইরাম, মামাই তার শালাই দেখছে যে তার বোনরে জামাইবে বিল্ডিং থেকে ফেলাই দিয়া লাইফ ইন্স্যুরেন্স দিয়া। দাও আমি গ্রিন টুম দেখ, আগে অসভ্য বলছো না রে। ও গেলাম, বলে তোমার প্যারের মামাকে। কেন মামার অপরাধ না খুঁজে তুমি আমার প্রশ্নের জবাব দাও অনু, কেন বৌমাকে প্রত্যহ রাত্রি এমনি ভাবে নির্যাতন করে? ড্যাডি, আমার স্ত্রীকে আমি মারি খুন করে, দ্যাটস নট ইউর লুক আউট, সি ইজ মাই ওয়াইফ এন্ড আই এম হার বোনা ফাইট হাজব্যান্ড। তাই বলে তুমি তাকে খুন করতে চাও? নো ড্যাডি, নো, আমি খুন করতে চাই না। এমন দেবী লক্ষ্মী প্রতিমা ড্যাডি, মানুষের জন্য মানবী চাই, দেবী তো চাই না। বাস্তব জীবন উপলব্ধি করলে আমার জীবনটা তিক্ত হয়ে যায়। রাম কি পেরেছিল সীতাকে নিয়ে সুখের সংসার গড়ে বেঁধে তুলতে? তাছাড়া আমার মা বিংশ শতাব্দীর নগ্ন রূপ ছেড়ে বলে গেছেন,
তাই আমি মানুষ হতে চাই না ড্যাডি, আমি চাই মাতাল হতে, আমি চাই অসভ্য হতে। বাহ, নাটক তুমি দেখাইলা, এই যে নাটকের ইয়েটা দেখাইলা, সংলাপ যে এগুলা, কোন নাটক এটা আসল খুলে? এটা একটি বর্ষা দাও আচ্ছা, এটা কত বছর আগে? দীর্ঘ ও কত সময় করছো লাস্ট? 30 বছর হবে। কত 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 ইংরেজি করছো এটা? আমার তো ওইটা ভুলে গেলাম ভাই। কোন করছো? কালীবাড়িতে, কালীবাড়ির শিলচর। ফার্স্ট কালীবাড়িতে। এটা কয়বার করছো অভিনয়? এটা আমি 3 বার করছি, বুবরিঘাট একবার, হ্যাঁ, আর চানখিরা একবার, পাথারকান্দি একবার। মানে এটা তোর জীবনের শ্রেষ্ঠ অভিনয় করে। শ্রেষ্ঠ অভিনয়। মানে এটা মাস্টারপিস আমরা দেখিয়ে বুঝলাম যে এখন যে এটা শ্রেষ্ঠ অভিনয় বার কথাই। যাই হোক, তোর মতো কত ভালো অভিনেতা, হ্যাঁ, কেনে অভিনয় করো না? নিশ্চয়ই বাদ দিয়েছ। কেন বাদ দিছ? পরিস্থিতিতে। কি ধরনের কেন লাগিয়া? কারণটা কি? আজকের মানুষ নাটককে চায় না, অর্কেস্ট্রা চায়। আজকের মানুষ নাটককে ভুলে গেছে ভাই। মানব জীবনের শ্রেষ্ঠ নাটক। তাছাড়াও তো নাটকর বুঝছো তো, অনেকে তো করে। হ্যাঁ, তোর কি ইচ্ছা হয় না কখনো মাঝে মাঝে যে আমি নাটক করি, আমার যে ভিতরে যে শিল্প আছে, এটা তো এই মুহূর্তে দেখিয়া বুঝা গেল। হ্যাঁ, এখনো পর্যন্ত আমার ভিতরে অভিনয় ক্ষমতা আছে, হ্যাঁ, আমার শিল্প ইয়েটা এখনো মরছে না। কোনো ইচ্ছা হয় না কোনো দিন যে আমি নাটক করি সবরে নিয়ে আবার, এই ধরনের কোনো ইচ্ছা হয় না তোর মনে? নিশ্চয়ই। দেখলে নিশ্চয়ই হয়। তাহলে এই জায়গাটা কেনে আজকে টাক করলে যে নাটক করতাম না, এরকম কেউ এরকম এটা অন্যরা লইয়া যারা